আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোর্শেদ হোসাইন, চাঁদগাজী স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ক্যাম্পাসে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আমরা বরাবরের মতো আজকে একইভাবে অনলাইন ক্লাসে যুক্ত হওয়ার জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আমি একটু আগে আমার নামটা বলেছি, তারপর পুরো পরিচয় দিচ্ছি। আমি মোর্শেদ হোসাইন, প্রভাষক বাংলা, চাঁদগাজী হাই স্কুল অ্যান্ড কলেজ। আমরা ইতোপূর্বে যে ক্লাসটি করেছিলাম এই একাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রের, সেটি ছিল আহ্বান নামক যে ছোট গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত। সে আহ্বান নামক ছোট গল্পের আজকের দ্বিতীয় পর্ব নিয়ে আমরা কথা বলবো আজকে এই আহ্বান নামক ছোট গল্পের জ্ঞানমূলক যে প্রশ্নগুলো আছে, আর অনুধাবনমূলক প্রশ্ন আর সৃজনশীল প্রশ্নগুলো কী ধাঁচের হতে পারে, এই প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা সম্পন্ন প্রশ্নগুলো কী বিষয়ের উপর হতে পারে, সে বিষয়ে আমি তোমাদের সাথে কথা বলবো। তো কথা বলার আগে পেছনের বিষয়টি একটু ধারণা দিচ্ছি। এই গল্পটি হচ্ছে একটি আত্মার সাথে আত্মার যে সম্পর্ক, আত্মার সাথে যে আত্মার যে কানেকশান, একজন মানুষ বা একটি হৃদয়ের টান যেভাবে বহু দূর থেকে টেনে নিয়ে আসতে পারে একজন মানুষকে, অর্থাৎ কোনো মোবাইলের কানেকশান ছাড়া, চিঠির কানেকশান ছাড়া, টেলিফোনের কানেকশান ছাড়া কিভাবে একজন মানুষের কাছে শুধুমাত্র অতিরিক্ত ভালোবাসার মধ্য দিয়ে তার কাছে একটি মেসেজ বা বার্তা পৌঁছে দিতে পারে, এই ধরনের একটি বিষয় এই গল্পে স্থান পেয়েছে। আমি গত ক্লাসেও বলেছিলাম আরেকটি দিক ছিল এই গল্পে অসাম্প্রদায়িক একটি বিষয়, যেখানে হিন্দু এবং মুসলমান বা আমরা জাতে জাতে বৌদ্ধ খ্রিস্টান নিয়ে যেভাবে আমরা বিভক্তি রেখা তৈরি করি সমাজে, এই গল্পটির মধ্যে একটি সুন্দর অরিন্দম সম্পর্ক সৃষ্টি হয়েছে হিন্দু মুসলমানের মধ্যে, সেই দিকটি এই গল্পে ফুটে তোলা হয়েছে। তো মূল গল্পের যে বিষয়টি ছিল আমরা দেখেছি, সেখানে একটি শেষ বয়সের একজন বিধবা বুড়ি, যেটি মুসলমান, যে জমির করাতির স্ত্রী, আর গল্পের লেখক আধুনিক প্রোগ্রেসিভ শহরে বেড়ে ওঠা একজন মানুষ, একজন হিন্দু। তো এই গল্পের যে কথক বা আমরা লেখক যাকেই বলি না কেন, গ্রামে আসার পর যখন এই বুড়ির সাথে পরিচয় হয়েছিল, পরিচয়ের সূত্র ধরে তার সাথে একটা সম্পর্ক সৃষ্টি হয়, আর সে সম্পর্কের হাত ধরে এই বুড়ি তাকে আবদার করেছিল যে মৃত্যুর পর তার কাফনের কাপড়টা যেন সে কিনে দেয়। অর্থাৎ এই লেখক বা গল্পের কথককে বুড়ি তাকে মনে করেছে তার সন্তানের মতো, যেহেতু নিঃসন্তান একজন বুড়ি ছিল, তার আপন বলতে কেউ ছিল না। অর্থাৎ এই পাতানো যে সন্তানের এই কাফনের কাপড় মুড়ে সে কবরস্থ হতে চায়। ঠিক এই ধরনের একটি বিষয় আজকের দিনে আধুনিক সভ্যতায় আমরা এই কেউ মারা যাওয়ার সাথে সাথে ফেসবুকে আমরা সাথে সাথে মেসেজটা পেয়ে যাচ্ছি, অথবা মোবাইল ফোনের মাধ্যমে মেসেজটা পেয়ে যাচ্ছি। আর সেই সময় শহরের একজন মানুষকে যদি কোনো খবর পৌঁছাতে হতো বা মৃত্যুর সংবাদ দেওয়ার জন্য 3 দিন পরে সে খবরটা পেত। তো এই ক্ষেত্রে ভিন্নতা ছিল। ওর বিদেহেই ওর স্নেহাতুর আত্মা, বুড়ির যে স্নেহ মাখা যে আত্মাটা ছিল, স্নেহাতুর যে আত্মা ছিল, সে আত্মা বহু দূর থেকে টেনে লেখককে কিন্তু গ্রামে নিয়ে এসেছিল, এবং তার জন্য এই কাফনের কাপড় কিনে দেওয়ার ব্যবস্থা করেছিল। তাকে কবরস্থ করার জন্য, কবর দেওয়ার জন্য তার কবরে এক মুঠো মাটি দেওয়ার সুযোগ করে দিয়েছিল। এটা ছিল এই ধরনের একটি সম্পর্ক নিয়ে গল্পটি রচিত হয়েছে, যে বিষয়টি নিয়ে আমি গত ক্লাসে কথা বলেছিলাম। যাই আজকে আমি সে বিষয়ে যাচ্ছি না। গল্পের মূল থিম হচ্ছে দুটো দিক, একটা হচ্ছে এই অসাম্প্রদায়িকতার একটি বিষয়, আরেকটি দিক হচ্ছে গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষের জীবনের একটা চিত্র, আরেকটি দিক হচ্ছে যে মাতৃস্নেহ বা মায়ের যে স্নেহ মাকা টানের মধ্য দিয়ে একজন আরেকজনকে, অন্য মানুষকে আপন করে নিতে পারি আমরা, এই ধরনের একটি বিষয় বা স্নেহের বন্ধনের যে বিষয়, যেখানে রক্তের সম্পর্ক না থাকলেও একজন আরেকজনের সাথে আন্তরিক সম্পর্ক গড়ে উঠতে পারে, এই ধরনের বিষয় মূলত এই 3টি দিকে গল্পের মধ্যে প্রায়োরিটি পেয়েছে। এই 3টি দিক নিয়ে মূলত সৃজনশীল প্রশ্নগুলো হবে।
যাক, আজকে আমরা বলছি জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আমি কথা বলবো। তো সেক্ষেত্রে লেখক পরিচিতি থেকে জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে, যেমন লেখকের জন্মসাল কবে, মৃত্যুসাল কবে, লেখকের যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ যে লেখাগুলো হ্যাঁ নিয়ে প্রশ্ন আসতে পারে। এ ধরনের বেশ কিছু প্রশ্ন এখানে হবে। পাশাপাশি গল্পের ভেতর থেকে কতগুলো প্রশ্ন হবে। তো যাক, আমি সেক্ষেত্রে একটু লেখক পরিচিতি থেকে দু একটি জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে একটু কথা বলি। যেমন এখানে প্রশ্ন আসতে পারে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কত সালে জন্মগ্রহণ করেছে। আমরা এটা স্বাভাবিকভাবে জানি 1894 খ্রিস্টাব্দে। যদি জিজ্ঞেস করে কত তারিখ, উত্তর হবে 12 সেপ্টেম্বর। ঠিক একইভাবে এখানে আরেকটি প্রশ্ন হতে পারে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে তার জীবন অবসান হয়েছিল বা মৃত্যু হয়েছিল। আমরা জানি 1 সেপ্টেম্বর 1950 খ্রিস্টাব্দে। দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটা হচ্ছে জন্মসাল, একটা হচ্ছে মৃত্যুসাল। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এরপরে আরেকটি বিষয় হচ্ছে যে জন্ম পরিচয় নিয়ে, যেটা জন্মস্থান কোথায়, এটা হচ্ছে মুরারিপুর গ্রামে, যেটা মামার বাড়ি, 24 পরগনা, পশ্চিমবঙ্গ, ভারত। কেমন? আরেকটি প্রশ্ন আসতে পারে পৈতৃক যে নিবাস, এটা কিন্তু মনে রাখবা 24 পরগনা, কিন্তু এটা হচ্ছে ব্যারাকপুর। আর গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন হতে পারে, যেমন পথের পাঁচালী, একেবারে খুব গুরুত্বপূর্ণ একটি উপন্যাস, লেখকের কোন ধরনের লেখা, উত্তর হবে উপন্যাস। তারপরে এক্ষেত্রে আবার আসতে পারে নিচের কোন লেখাগুলো লেখকের উপন্যাস, তাহলে পথের পাঁচালী, তারপরে হচ্ছে তোমার অপরাজিত, অরণ্য, ইছামতি, কেমন, দৃষ্টি, প্রদীপ, আদর্শ হিন্দু হোটেল, তারপরে হচ্ছে দেবযান, এগুলো হচ্ছে তার উল্লেখযোগ্য উপন্যাস। তারপর আবার একটু ঘুরিয়ে প্রশ্ন করতে পারে যে মৌরিপুর লেখকের কোন ধরনের রচনা, স্বাভাবিকভাবে উত্তর হচ্ছে ছোট গল্প। আবার এখানে ঘুরিয়ে আসতে পারে যে তৃণাঙ্কুর লেখকের কোন ধরনের রচনা, এটা হচ্ছে আত্মজীবনীমূলক। অথবা প্রশ্নটা করতে পারে নিচের কোন লেখাটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনীমূলক লেখা। সেক্ষেত্রে পথের পাঁচালী দিতে পারে, তারপরে তোমার অরণ্যক দিতে পারে, পাশাপাশি দিতে পারে, মৌরিপুর দিতে পারে, আর দিবে তৃণাঙ্কুর। উত্তর কোনটা হবে? স্বাভাবিকভাবে হবে তৃণাঙ্কুর। এই ধরনের বেশ কিছু প্রশ্ন এই জায়গা থেকে, তাহলে আমরা কয়েকটি অংশে যদি আমরা ভাগ করি, একটা হচ্ছে লেখকের জন্ম এবং মৃত্যু পরিচয় সংক্রান্ত জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে। পাশাপাশি হতে পারে লেখকের এই রচনাগুলো নিয়ে প্রশ্ন হতে পারে। তো রচনাগুলো আমি সব নামটাই মুখস্থ করলাম বা শিখলাম, কিন্তু কোনটি উপন্যাস, কোনটি গল্পগ্রন্থ, কোনটি লেখকের আত্মজীবনীমূলক, এই বিষয়টি যদি না জানি, তাহলে সেক্ষেত্রে প্রশ্নটা আমরা ভুল করতে পারি। যাই হোক, এই বিষয়ে আমি আর লেখক পরিচয় সম্পর্কে এই ধরনের প্রশ্ন হতে পারে। আর প্রশ্ন হতে পারে, যেমন আমরা যখন গল্প পড়েছিলাম সেখানে দেখলাম নায়ক হচ্ছে এক গল্পকথক যিনি, তারপরে সেখানে আরেকটি চরিত্রের সাথে আমরা পরিচয় হই, চক্রবর্তী মশাই, যেটা লেখকের বাবার বন্ধু ছিলেন। আরেকটি ক্যারেক্টারের সাথে আমরা পরিচিত হয়েছি, সে পরিচয় হচ্ছে বুড়ি, যেটা কেন্দ্রীয় চরিত্র। আরেকটি চরিত্র হচ্ছে হাজরা বেটার বউ। এক্ষেত্রে পাশাপাশি বেশ কিছু নাম সেখানে এসেছিল, জমির করাতি, তারপরে হচ্ছে পরশু সর্দারের দিগম্বরী, এ ধরনের বেশ কিছু নাম আমরা সেখানে পাই। এটির উপর জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে, যেমন বুড়িকে কে মা বলে ডাকতো, উত্তর হচ্ছে হাজরা বেটার বউ। আমরা এখানে লিখছি বুড়িকে কে মা বলে ডাকতো, উত্তর হচ্ছে হাজরা বেটার বউ। তারপর হচ্ছে কোন মাসে গোপাল তার নতুন ঘরে উঠে, আমরা জানি জ্যৈষ্ঠ মাসে। প্রথমবার যে সে যখন আসছিল, তো সেইবার গ্রামের মানুষজন তাকে ধরেছিল একটি ঘর করার জন্য, আর দ্বিতীয়বার এসে কিন্তু সে তার নতুন ঘরে উঠেছিল, আর সেই মাসটা ছিল জ্যৈষ্ঠ মাস। কেমন? তারপর গল্পের লেখক বুড়িকে প্রথম কোথায় দেখেছিল, তাদের সাথে যে দেখা হয়েছিল প্রথম বুড়ির সাথে, এই দেখাটা কিন্তু প্রথম হয়েছিল আমরা জানি কোথায়, এটি আম বাগানের ভেতর, এটা আম গাছের ছায়া। লেখক যখন বাজারে যাচ্ছিলেন, আর বাজারে ঠিক যাওয়ার পথে বুড়ির সাথে দেখা, আর বুড়ি অমনি করে এইভাবে হাত দিয়ে তাকে বলেছিল, কে বাপু তোমাকে তো চিনতে পারলাম না। এই যে প্রশ্ন কথোপকথন হয়েছিল, এই কথোপকথনটা মূলত হয়েছিল কোথায়? একটি আম বাগানের ভেতর। আরেকটি প্রশ্ন আছে, গল্পের লেখকের কাছে বুড়ির শেষ ইচ্ছা কি ছিল? আমরা শুরুতে বলেছিলাম আজকের ক্লাসে, লেখকের কাছে বুড়ির একটা শেষ ইচ্ছা ছিল, তার কাফনের কাপড়টা যেন সে কিনে দেয়।
আর একটি প্রশ্ন আছে, ওই যে বুড়ি কিন্তু গোপাল নামে সম্বোধন করত কাকে? লেখককে বা গল্পের কথককে। বুড়ির মৃত্যুর সংবাদ লেখককে কে দিয়েছিল? এটি বুড়ির মৃত্যুর সংবাদটা লেখককে দিয়েছিল তারই এক গ্রামেরই মানুষ, পরশু সর্দারের স্ত্রী দিগম্বরী। পরশু সর্দারের স্ত্রী দিগম্বরী। আর লেখকের বাবার একজন বন্ধু ছিলেন, আমরা বলেছি একটু আগে, তার নাম হচ্ছে চক্রবর্তী মশাই। এই ধরনের অনেকগুলো প্রশ্ন আসতে পারে, এটির বাইরেও আমরা প্রশ্ন পাব। যেমন ঘুরে ফিরে একই প্রশ্নগুলো অবশ্য। তেনার বড্ড অসুখ বলতে কার অসুখের কথা বলা হয়েছিল? তেনার। তেনা হচ্ছে যাকে লেখক মা বলে ডাকতো, যিনি লেখককে গোপাল বলে ডাকতেন। এখানে হচ্ছে এখানে বুড়ির অসুস্থতার কথা বলা হয়েছে। প্রশ্ন করা হচ্ছে কার কথা বলা হয়েছে? উত্তর হবে কি বুড়ির কথা বলা হয়েছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গ্রামের নামকে আমি একটু আগে বলেছিলাম, রাগপুর। কেমন? আর একটি প্রশ্ন কত সালে আছে, হ্যাঁ, প্রশ্ন হচ্ছে বুড়ি কার কাছ থেকে দুধ চেয়ে এনেছিল? আমরা দেখেছি গল্পে লেখককে জিজ্ঞেস করা হয়েছিল এই তুমি দুধ পাও কিনা বা দুধ খাচ্ছ কিনা, বলছে খাই। কার কাছ থেকে? গুটি গোয়ালিনীর কাছ থেকে। গুটি গোয়ালিনী কি চরিত্র? বলছে ও তো ওর দুধ তো ভালো না, সে দুধে পানি মিশ্রণ করে। একটি সমাজ বাস্তবতার চিত্র আমরা সেখানে দেখি। গুটি গোয়ালিনী যে দুধ বিক্রি করে, সে দুধের মধ্যে পানি মিশ্রণ করে। তখন বুড়ি কি করেছিল? হাজরা বেটার বউয়ের কাছ থেকে এই ছেলের জন্য, অর্থাৎ পাতানো যে ছেলে আছে গোপাল, গোপালের জন্য কি নিয়ে আসতো? দুধ নিয়ে এসেছিল, অর্থাৎ কিনে নিয়ে এসেছিল, এটা আর কি। তারপরে নড়ি শব্দটির অর্থ আমরা জানি লাঠি। নড়ি আমরা যেটাকে, যে মানুষ যখন শেষ বয়স আছে তখন পুজো হয়ে যায়, তখন লাঠি বয়স দিয়ে তাকে চলতে হয়। নড়ি শব্দের অর্থ হচ্ছে হ্যাঁ। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আহ্বান গল্পে বুড়ির স্বামীর নাম কি ছিল? বলেছিল তেনার নাম তো করতে নাই, করাতির কাজ করতেন। হ্যাঁ, এভাবে পরিচয় দেওয়া ছিল। মূলত হচ্ছে জমির করাতি। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হচ্ছে জমির করাতি। তাহলে বুড়ির স্বামীর নাম ছিল কি? জমির করাতি। দেখ, এই ধরনের প্রশ্নগুলো আসবে। আর আমরা যেখানে বলছিলাম, যেমন এখানে যদি সৃজনশীল প্রশ্ন, এই ধরনের অনেকগুলো প্রশ্ন আসতে পারে, ছোট ছোট প্রশ্নগুলো আমরা করবো। আরেকটি বিষয় হচ্ছে গল্পের মধ্যে এই ধরো কোনো একটা বিষয়, যেমন এই এমন একটা উদ্দীপক তুলে দেওয়া হলো। উদ্দীপক যেমন আমি একটু উদ্দীপক এখানে বলি, কেউ মালা কেউ তসবি গলায়, তাই তো কি জাত ভিন্ন গলায়, যাওয়া কিংবা আসার বেলায় জেতার মানে জেতের চিহ্ন রয় কারে কারে, মানে অর্থাৎ যাওয়া এবং আসার বেলায় জাতের চিহ্ন, কিভাবে আমরা এই জাতের চিহ্নটা বা রয় কার্যে বা আমরা যারা মুসলমান তাদের জাতের চিহ্ন যাওয়ার সময় থাকে কিনা, আসার সময় থাকে কিনা, এই ধরনের একটি কথা বলা হচ্ছে। এটি মূলত একটি উদ্দীপক আমাদের সামনে দেওয়া হলো। অর্থাৎ জাতের বা আমরা যারা মালা পরি বা কেউ তসবি গলায় দিই, মালা যারা পরে তারা হিন্দু হিসেবে ট্রিট করা হচ্ছে, যারা তসবি জপে তাদেরকে মুসলমান হিসাবে বলা হচ্ছে। তাইলে এই জাত ভিন্ন বলায়, এই দুটো পৃথিবীতে আসার পর আমরা একজন এক এক ধর্ম অবলম্বী হয়ে যাই, কিন্তু আমরা যে মানুষ এই পরিচয় আমরা আস্তে আস্তে ভুলতে বসি। এই ক্ষেত্রে প্রশ্নটা এরকম একটি উদ্দীপক দেওয়ার পরে, অর্থাৎ আহ্বান গল্প উদ্দীপকের কোন দিক থেকে একটা মিল খুঁজে পাওয়া যায়, এখানে একটা বিষয় আমরা মূল খুঁজে পাই। এখানে জাতের কোনো কি ছিল না। এই গল্পের মধ্যে আমরা দেখছি জাত হিসাবে যে মুসলমান এবং হিন্দুর মধ্যে যে তফাৎ বা ব্যবধান, এটি কিন্তু লেখকও করেনি, বুড়িও করেনি। বুড়ি খুব আন্তরিকতার সহিত একজন হিন্দুকে সন্তান হিসাবে আপন করে নিয়েছে, গোপাল হিসাবে তাকে আখ্যায়িত করেছে। ঠিক লেখকও একইভাবে বুড়িকে মা হিসাবে গ্রহণ করে। বুড়ির শেষ যাত্রায় বা যেটাকে আমরা বলছি কবর দেওয়ার সময়, কবর খুঁড়া থেকে শুরু করে যাবতীয় সময় সে সেখানে অবস্থান করেছে, এবং তার কাফনের কাপড়টা কিন্তু লেখক কিনে দিয়েছিল একজন হিন্দু হয়ে, এবং তার কবরে মাটিও দিয়েছিল। এই জায়গায় আমরা এখানে জাত কিছু বুঝি না, সেখানে একজন মুসলমান একজন হিন্দুর সে পরিচয় না দিয়ে একজন মানুষ হিসাবে যে কর্তব্য, সে কর্তব্য কাজটা লেখক এবং বুড়ি দুজনে করেছে। ঠিক এই জায়গায় আমরা সেটা দেখতে পাই। আরেকটি বিষয় হচ্ছে উদ্দীপকের মানে মূলভাবে হচ্ছে মানব জীবনের মূল সুর, মানব জীবনের
যে মূল সুর আহ্বান করবে উদ্দীপকের আলোকে মন্তব্যটি বিচার করার জন্য আমাদেরকে বলা উচিত। তাহলে একটা দিকে আমরা এখানে কি পেলাম, অর্থাৎ ধর্মীয় যে বিষয়টি আছে সেই ধরনের বিষয় এখানে আসতে পারে, কেমন, অর্থাৎ অসাম্প্রদায়িকতার যে বিষয়টা এখানে আছে। মেজরিটি প্রশ্ন যেটা হবে এখানে অসাম্প্রদায়িকতার বিষয়টি সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে। আরেকটা হচ্ছে টান, আত্মার টানের যে বিষয়, যেমন ও স্নেহাতুর আত্মা বহুদূর থেকে আমায় টেনে নিয়ে এসেছে, এরকম বেশ কিছু বিষয় এখানে আছে। তো যাই হোক, এই ধরনের বিষয়গুলো নিয়ে আমাদেরকে মূল গল্প পড়তে হবে। তাহলে গল্পের সৃজনশীল প্রশ্নগুলো হবে কী আছে, যে অসাম্প্রদায়িক চেতনা সংক্রান্ত বিষয়, বা মানুষকে মানবতাটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে, আর এই ইয়েগুলো যে জ্ঞানমূলক প্রশ্নগুলো হচ্ছে ছোট ছোট প্রশ্নগুলো আমাদেরকে ধরতে হবে। বেশ কিছু নাম এখানে আছে, যেমন পরশু সর্দার, জমির করাতি, কেমন, তিরাজ গাছ, এরকম বেশ কিছু ছোট ছোট নামগুলো। এই নামগুলো কী কারণে কোন প্রেক্ষাপটে হয়েছে গল্পটি আমরা যদি 5 থেকে 7 বার করার পর অটোমেটিকলি আমরা উত্তরগুলো করা আমাদের পক্ষে সম্ভব হবে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবে। আগামী ক্লাসে আমরা দেখা হবে কোনো একদিন। আসসালামু আলাইকুম।